স্বাগত ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছে আমি সাদিয়া লাবনী। দর্শক, নানামুখী সংকটে দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, ডলার সংকট, বিনিয়োগের স্থবিরতা, কর্মসংস্থানের ধীরগতি আর রাজস্ব ঘাটতি, সেই সাথে নতুন করে যুক্ত হয়েছে জ্বালানি সংকট। এমন বাস্তবতায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে কি করণীয়, কোন পথে মিলবে সমাধান, এসব বিষয় নিয়ে আমাদের আজকের আয়োজন। আমাদের আলোচনায় আজ সঙ্গে আছেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS এর মহাপরিচালক ডক্টর AK এনামুল হক। আপনাকে স্বাগত বিজনেস টাইমসে। অনেক ধন্যবাদ। জি, এনামুল, আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ধরেই আসলে আমাদের অর্থনীতি চাপে আছে, সেই সঙ্গে নতুন সরকার এসেই কিন্তু একটা নানামুখী সংকটে পড়েছে অর্থনীতির। এই বিশেষ করে মধ্যপ্রাচ্য যুদ্ধটা তো সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখছেন? ট্রু, আপনি যেটা বললেন যে সরকার আসার পরে 60 বা 61 দিন হয়েছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যটা আনএক্সপেক্টেড এরকম, বিশেষ করে জ্বালানির সংকটটা শুধু যে শুরু হয়েছে আমি বলবো না। আমার অবজারভেশন হচ্ছে যে পরিমাণ রিফাইনারি তার ক্যাপাসিটি হারিয়েছে মধ্যপ্রাচ্যে, আরও 1 বছরের সংকট, ইভেন যদি যুদ্ধ বন্ধও হয়ে যায়, জ্বালানি তেলের দাম কমবে না। সুতরাং সেইভাবেই প্রিপারেশন থাকা উচিত সরকারের, যে এটা সহজে কমছে না, আমি আশা করছি না। সেজন্য প্রিপারেশনটা সেদিকে চিন্তা করে নেওয়া উচিত। বাট এটা এটা কোনো স্বল্পমেয়াদী পরিকল্পনায় কাজ হবে না, এরকমটাই তো বলছেন। দীর্ঘমেয়াদী আসলে কি ধরনের পরিকল্পনা নেওয়া উচিত? একটা হচ্ছে জ্বালানির নির্ভরতা কমানোর দিকে চিন্তা করা। আমদানি নির্ভরতাটা আমদানি তো করতেই হবে। বাংলাদেশ কেন, সারা দক্ষিণ এশিয়া সবাই আমদানি নির্ভর, তবে এটা ব্যাখ্যা করে লাভ নেই। বাট আমি যেন ফুয়েল এফিশিয়েন্ট হই। 2-3টা, একটা হচ্ছে দেশে আমদানি করা যে সমস্ত গাড়ি আসে, পেট্রোলের গাড়িগুলোর জন্য ছোট হয়। মানে আমি 3,000, 3,500, ইভেন 1,500-এর উপরে কেন গাড়ি ইউজ করব ঢাকা শহরে? বাংলাদেশের টোটাল ডিস্টেন্স 500 কিলোমিটার, এত সিসির এত বড় গাড়ি লাগে না। মানে যুদ্ধ করতে গেলে ভিন্ন জিনিস, কিন্তু সরকারি অফিসাররাই তো এই সব বড় বড় গাড়ি ব্যবহার করেন। তো যুদ্ধ করাটা বন্ধ করা উচিত, এটা একটা চিন্তা, এটা একটা দিক নির্দেশনা। একইভাবে প্রাইভেট সেক্টরেও প্রচুর বড় বড় গাড়ি আসে, তার মানে আমাদের দেশে এটা একটা ইম্পর্টেন্ট জ্বালানি এই নির্ভরতা। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রিক ভেহিকল, সেদিকে যাওয়া। এটা এখন সস্তা টেকনোলজি, ভালো সহজে করা যায়। সেখানে সরকারের প্রণোদনা দেওয়া দরকার। প্রণোদনা বলতে ট্যাক্সগুলো কমিয়ে দেওয়া, যাতে এই সেক্টরটা গ্রো করে কুইকলি, তাহলে আমাদের নির্ভরতা কিছুটা কমবে। জ্বালানির বিষয়ে যেহেতু আসছি আমরা, জ্বালানির যেহেতু দাম বাড়লো, তো মূল্যস্ফীতি বাড়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। যদিও সরকার বলছে যে মূল্যস্ফীতি আসলে সেই পরিমাণ বাড়বে না। ইভেন কেন্দ্রীয় ব্যাংকও কিন্তু নানান ধরনের পদক্ষেপ নিয়েছে মূল্যস্ফীতি কমানোর। আমরা তেমন বেশি একটা কোনো ইতিবাচক দিক দেখতে পাইনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে আর কি ধরনের পদক্ষেপ নেওয়াটা জরুরি? মানে যে পরিমাণ জ্বালানি তেল দাম বেড়েছে, এতে মূল্যস্ফীতির ইম্প্যাক্টটা খুব বেশি না, কিন্তু মূল্যস্ফীতি আসবে মানে এই কারণে আমাদের দেশে জ্বালানি তেল হয়তো দামটা মানে পাম্প গেটে বাড়ে নাই, কিন্তু সারা পৃথিবীতে বেড়ে গেছে। সুতরাং আমরা যত ধরনের খাদ্য আমদানি করি, প্রত্যেকগুলোর দাম আগামী সিজনে বেড়ে যাবে। সারের দাম বেড়ে গেছে সারা পৃথিবীতে, ভোজ্য তেলের দাম বেড়ে গেছে সারা পৃথিবীতে, এবং এগুলো যেহেতু বেড়েছে আগামী 1 বছরে এটা কন্টিনিউ করবে, কারণ এখন প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। সুতরাং সবটা যে আমাদের সৃষ্টি নিয়ন্ত্রণে না, এটা মাথায় রেখে কথাটা বলছি, এই কারণে যেটা খুব ইম্পর্টেন্ট। দ্বিতীয় জিনিস যেটা আসবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হচ্ছে কিভাবে এক্সচেঞ্জ রেটটাকে ম্যানেজ করা যায়। একদিকে এক্সচেঞ্জ রেট খুব এটা মানে খারাপ হচ্ছে এই সেন্সে, আমরা কিন্তু দেখেছি যে যুদ্ধটা যখন শুরু হয়েছে তারপর থেকেই যে ডলারের বাজারও কিন্তু একটা অস্থিরতা তৈরি হয়েছিল। এটা লজিক্যাল, কিন্তু মাথায় যেটা রাখতে হবে যে দুটো কাণ্ড ঘটছে, এটা একটা কাণ্ড। আরেকটা কাণ্ড হচ্ছে যে ডলারের নির্ভরতা সারা পৃথিবীতে কমে গেছে। সুতরাং ওইটা আমাদের একটু হেল্প করবে এই সেন্সে, যে পরিমাণ দাম ফল করার মানে ডিভ্যালুয়েশন হওয়ার কথা, এটা হবে না। কিন্তু একই সাথে এক্সচেঞ্জের উপর যেহেতু চাপটা বাড়বে আমদানির কারণে, সেটা এবং আমাদের ফরেন রিজার্ভ যেটা, সেটা ম্যানেজ করা, এই দুটো জিনিস ম্যানেজ করতে হবে সেন্ট্রাল ব্যাংকে। আর সরকারকে যেটা করতে হবে, দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটা খাদ্যর ব্যবস্থা রাখা। এটা ইম্পর্টেন্ট, খাদ্যের ব্যবস্থা রাখা। অনেক সময় আমরা বলি যে খাদ্য না দিয়ে টাকা দিয়ে দেন, এটা শুনতে ভালো শোনায়, কিন্তু গরিবদেরকে যদি টাকা দেন, এটা আসলে খাদ্য সংকট নিরসন নাও করতে পারে, 1 নম্বর। 2 নম্বর, এটা মূল্যস্ফীতিতে আঘাত দেবে। তার চেয়ে কষ্ট হলেও
খাদ্য সরবরাহটা গরিবদের জন্য বাড়াতে হবে। টিসিবির মতো যেসব কার্যক্রম আছে এগুলোকে আপনি আরো আওতা বাড়াতে বলছেন কি? এই মুহূর্তে না, কিন্তু নেক্সট ডে আগামীতে প্রিপারেশন রাখতে হবে, কারণ জিনিসপত্রের দাম আসলে বাড়বে। আসলে বিনিয়োগেও কিন্তু একটা বড় ধরনের স্থবির ভাব। আমরা ভেবেছিলাম যে নতুন সরকার আসবে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা আসবে দেশে এবং বিনিয়োগের উপর সেটার একটা মানে ভালো প্রভাব পড়বে, বিনিয়োগটা বাড়বে। কি অবস্থা দেখছেন? না, বিনিয়োগটা আমি অপেক্ষা করব বাজেট পর্যন্ত। এখন পর্যন্ত বাজেটের মূল দিক নির্দেশনা আসে নাই। মানে আমরা যেটা বাজেট সম্বন্ধে জানি সেটা হচ্ছে গভর্নমেন্ট খরচ বাড়াবে, কিন্তু বিনিয়োগ মানে কি? বিনিয়োগ মানে হচ্ছে আমি জানতে চাইবো আগামী বছরে বা তার পরের বছরে বা তার পরের বছরে ট্যাক্স পলিসি কি হবে। কারণ আমি ইনভেস্ট করলাম, এক বছর পরে উৎপাদন করলাম, দেখলাম ট্যাক্স পলিসি আমার বিপক্ষে চলে গেছে। প্রচুর বিনিয়োগকারী বিনিয়োগ করতে চায় না যখন আমি লং টার্ম ট্রেন্ডটা বা পলিসি না দেখি। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের বাজেট। ব্যবসায়ীরা কিন্তু বারবার বলে যে আমাদের দেশে পলিসি যেগুলো হয় খুবই শর্ট টার্ম। আজকে একটা পলিসি দিল, একটা কাজ গুছিয়ে নেওয়ার আগেই সেই পলিসিটা আবার পরিবর্তন হয়ে যায়। এটাই মূল প্রবলেম। সুতরাং এটা আমি আশা করছি, এবং আমাদের বাজেটও একটা প্রবলেম হচ্ছে, আমাদের বাজেটেও সবাই চিন্তা করি যে কালকে ট্যাক্স কোনটার বাড়বে, এবং নিউজ পেপার দেখবেন বলবে আগামীকালকে 3টার দাম বেড়ে গেল। এটা যদি এভাবে দাম বাড়ে, এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে আমি ইনভেস্ট করব, উৎপাদনের ব্যবস্থা করব। একজন বিনিয়োগকারী ইন্ডাস্ট্রিতে তখনই ইনভেস্ট করে যখন সে লং টার্ম একটা ট্রেন্ড বা একটা অবস্থান দেখতে পায়। বাজেটে এটা আনা উচিত, এখন পর্যন্ত আমি দেখিনি। শুধু একবার যদি মনে পড়ে 92 সালে সাইফুর রহমান যখন ছিলেন, তখন উনি কিছুটা লং টার্ম পলিসি দিয়েছিলেন এবং ফলাফল দেখেন। ওই সময় একটা কাজ করেছিলেন উনি, সেটার জন্য বলছিলেন যে আমি গুঁড়ো দুধের উপরে ক্রমাগত 3 বছর ট্যাক্স বাড়াবো। কিছু করেন, শুধু বাড়াবেন বলছেন। সাথে সাথে ঢাকা শহরের মতো জায়গায় গরুর দুধের সাপ্লাই বেড়ে গেছে। মানুষ বুঝতে পারছে যে তাহলে এখানে ইনভেস্ট করা যায়, নিরাপদ। এই যে পলিসিটা, এটা বাজেটের আগে আপনি পাচ্ছেন না। সুতরাং অপেক্ষা করতে হবে বাজেট পর্যন্ত। আমাদের ব্যবসায়ী যারা, বিদেশি বিনিয়োগ তো আমরা বাদই দিলাম আপাতত, দেশীয় যেসব বিনিয়োগকারী আছেন তারাও কিন্তু বড় কোনো বিনিয়োগে যাচ্ছেন না। যে বিনিয়োগ, আমাদের দেশে ব্যবসার খরচ অনেক বেশি, বা কেন্দ্রীয় ব্যাংকের যে নীতি সুদ হার, সেই সুদের হারও অনেক বেশি। যদিও সরকার বলেছেন যে সুদের হার কমিয়ে আনা হবে খুব রিসেন্ট। আসলেও সুদের হার কমিয়ে আনা বা শুধু এটাতে কি কাজ হবে? ব্যবসার যে পরিবেশ, সেটা আসলে কতটা পরিবর্তন জরুরি? না, সুদের হার কমিয়ে খুব একটা লাভ হবে না, কারণ ব্যাংক তো আর টাকা বানায় না। ব্যাংক সুদের হার যদি বেশি কমিয়ে ফেলে, আপনি বা আমি টাকা রাখবো না। এখনই ব্যাংকের প্রবলেম হচ্ছে, ব্যাংকে মানুষ টাকা রাখতে চাচ্ছে না। সুতরাং সুদের হার যদি আরও কমান, শুনতে ভালো শোনায়, কিন্তু যাদের হাতে টাকা আছে তারা ব্যাংকে টাকা রাখবে না। আমাদের পলিসিতে আরও কিছু আছে, আমরা ব্যাংককে বারে বারে এক্সপোজ করছি। ইভেন মানুষের সাধারণ ধারণা হচ্ছে যে ব্যাংকে টাকা গেলেই ট্যাক্স ডিপার্টমেন্ট এসে ধরে ফেলবে। ট্যাক্স ডিপার্টমেন্ট অন্যভাবে ধরতে পারে, কিন্তু আমাদের দেশে সহজ বুদ্ধিতে যাচ্ছেন, ফলে মানুষ আস্তে আস্তে ব্যাংকের, অলরেডি অনেকগুলো ব্যাংকের নেট ডিপোজিট রেট নেগেটিভ। তো এই পর্যায়ে সুদের হার কমিয়ে খুব একটা লাভজনক কাজ হবে না। এটা বলতে খুব ভালো শোনায়, পপুলার। কার টাকা আপনি দেবেন? কে আপনার টাকা ব্যাংকে জমা দেবে? সুতরাং সেটা চিন্তা করে আমার মনে হয় ডিসিশন নেওয়ার আগে একটু ভালোভাবে চিন্তা করে। যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট বরোয়িংও বাড়ছে, গভর্নমেন্টের খরচ বাড়ছে, বরোয়িং বাড়ছে, একদম ঋণ নির্ভর দিকে কি যাচ্ছি আমরা। এবং যখন এটা যাচ্ছি আমি ঋণ নির্ভরে, মানে এই ঋণ পরিমাণ বাড়ছে, আপনি নির্ভরতাকে দুই ভাগে ভাগ করব আমি। আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে গভর্নমেন্ট যখন খরচ করে, ঋণ সে করে, কিন্তু প্রশ্নটা হচ্ছে ঋণটা কেন করছে। যদি ঋণটা আমি বেতন দিতে গিয়ে খরচ করি তাহলে ডেঞ্জারাস, কারণ আপনি আপনার নিজের খরচের দায় আগামী ট্যাক্স পেয়ারের কাছে পাচ্ছেন। আবার আমি যদি ব্রিজ করতে গিয়ে খরচ করি, আমি যদি রাস্তা করতে খরচ করি, হাসপাতাল তৈরি করতে খরচ করি, এই হাসপাতাল আগামী 40 বছর সার্ভিস দেবে। সুতরাং আমি কেন একা পে করবো? আমরা তখন ঋণ নেই। সুতরাং ঋণের ক্ষেত্রে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ঋণ, আরেকটা হচ্ছে আমার সাধারণ ক্রয়ের জন্য ঋণ। তো দ্বিতীয় ঋণের সাথে আমি দ্বিমত পোষণ করি না। তবে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেখানে যেন অপচয় বা দুর্নীতি না হয়। আমাদের দেশে একটা বাড়তি সমস্যা, উন্নয়ন প্রকল্পে ঋণ নেওয়াটা, সেটা যদি আমরা স্বচ্ছতার সাথে করতে পারি তাহলে সেক্ষেত্রে সেটা আমি পজিটিভ। এটা বিপক্ষে না। আমি সেই কারণে বুঝলাম, অনেকেই এটা চিন্তা করছে যে ঋণ নিয়ে কি করব। আনসার হচ্ছে ঋণ নিয়ে আমি, ওই যে গনিমি একজন কৃষক ছিলেন, গল্প ছিল, ঋণ নিয়ে সে মেয়ের বিয়ে দিয়েছে, এতে সে ঋণগ্রস্ততা কমাতে পারেনি। কিন্তু আমি ঋণ নিয়ে গরু কিনলাম, গরুর দুধ থেকে আমি কাজটা করলাম। সেইভাবে চিন্তা করা উচিত ইকোনমিকেও। সুতরাং ঋণের একেবারে যদি সবাই বলি এটা তা না। তবে হ্যাঁ, আমি বেতন দিতে গিয়ে যদি ঋণ করি তাহলে
অবস্থা খারাপ হবে। অর্থাৎ আমার খরচের টাকা, সাধারণ খরচের টাকা যেন ট্যাক্স পেয়ার থেকে আসে, সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সরকারের যে রাজস্ব আয় যেটা আসে, এটা থেকে তো আমাদের এই পরিচালন ব্যয় মেটাতেই কিন্তু খরচ হয়ে যায়। এই টাকা থেকে উন্নয়ন ব্যয় করার কিন্তু সুযোগ কিছুটা থাকে না। কিছুটা থাকে। আমাদের উন্নয়ন ব্যয় সাধারণত 5% অফ জিডিপি, 2% হয়তো বিদেশ থেকে আসে, 3% সারপ্লাস থাকে। সারপ্লাস যে নাই তা না, তবে খরচও বাড়ছে। এখন যেমন বিভিন্ন জায়গায় খরচ বাড়ছে, যত দিন যাচ্ছে খরচের পরিমাণ বাড়ছে, এবং গ্লোবাল প্রাইস বাড়াতে একই ইনভেস্টমেন্ট আগে যদি 100 টাকা হতো এখন 120 টাকা হবে। সুতরাং সেভাবে খরচ বাড়ছে, সেগুলো দেখতে হবে। বা একই সাথে এগুলো বাড়া মানে হচ্ছে জিনিসপত্রের ক্ষেত্রে ট্যাক্সও বাড়া। গভর্নমেন্টের জিডিপি যত বাড়বে তার সাথে ট্যাক্সও বাড়ে। সুতরাং এগুলো হিসাব করেই কথা বলতে হবে। আমরা এগুলো এই সরকারের রাজস্ব নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করব, একটু বিরতি নিয়ে ফিরছি। দেখছেন বিজনেস টাইমস, ফিরছি বিরতির পর। দেখছেন বিজনেস টাইমস, সঙ্গে আছেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর A.K. এনামুল হক। আবার স্বাগত। আমরা যেমনটা বলছিলাম রাজস্ব আয় নিয়ে কথা বলছিলাম। তো চলতি অর্থ বছরের 9 মাসে রাজস্ব ঘাটতি প্রায় 1 লাখ কোটি টাকা। এমন অবস্থাতেই কিন্তু জুনে আবার বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার, যেখানেও রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা একটা বড় ধরনের একটা লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে, প্রায় 6,95,000 কোটি টাকার। এই অবস্থায় আসলে রাজস্ব আয় বাড়াতে সরকারের কি করতে হবে? দুটো রাস্তা। একটা রাস্তা হচ্ছে যদি ইকোনমি এখন 3.5% 4% গ্রোথ রেট, তো এই গ্রোথ রেটে রাজস্ব আয় যে কমবে এটা স্বাভাবিক, কিন্তু খরচ তো কমাতে পারেনি। সুতরাং বরোইং বাড়ছে, ডেফিসিট বাড়ছে, এটা পরিষ্কার। কারণ ইকোনমিক গ্রোথটা প্রেডিক্টেড ছিল 5%-এর উপরে যাবে, সেটা হয়নি। এবং এটা এই সরকারের দায়বদ্ধতা না, এটা আসলে গত 1.5 বছর যাবৎ ইকোনমির যে অবস্থা তাতে তাই হচ্ছে। সুতরাং প্রথম কাজ হবে বোঝা যে ইকোনমি যেন বাড়ে। মানে আমাদের দেশের প্রবলেমটা হচ্ছে আমরা যেটা চিন্তা করি রাজস্ব আয় বাড়াতে গেলে এখনই সবার উপরে কর হার বাড়ানো, এটাই সবাই ভাবে। এটা ইকোনমির জন্য কাজ হবে না। আমরা যদি একেবারে হিস্টোরিক্যালি যাই, একটা দেশের সরকারের কাজ কি ইকোনমিকে বুস্ট আপ করা, এবং ইকোনমি যদি বড় হয় রাজস্ব আয় বাড়বে। কারণ আপনার যদি যত বেশি ট্রানজ্যাকশন হবে আপনি ট্যাক্স পাচ্ছেন এখান থেকে। একটা হচ্ছে ফেইলিওর। কোন ফেইলিওর? যে আমি আসলে যার কাছে ট্যাক্স আদায় করার কথা তাকে ধরতে পারছি না বা ধরতে চাচ্ছি না, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমার যদি ইকোনমিটা বড় না হয় আমি কিন্তু রাজস্ব আয় বাড়াতে পারবো না। তখন যেটা হবে আমি চাপ দেব ভুল জায়গায়। ভুল জায়গায় বলতে যারা ট্যাক্স পে করে তার উপরে চাপ দেবো। যে দিচ্ছে, বিষয়টা আসলে বরাবর আমরা এমনই দেখি যে যারা দিচ্ছে তাদের উপরেই কিন্তু করের বোঝাটা। কারণটাই হচ্ছে আমরা চিন্তাটা ভাবছি যে এই মুহূর্তে সব ডেফিসিট শেষ করতে হবে। আসলে মাথায় রাখতে হবে যে আমি এমনভাবে ট্যাক্স সিস্টেম তৈরি করব যাতে মানুষ বলে আমি বিনিয়োগ করব এই দেশে, যাতে মানুষ মনে করে আমি এখানে জব ক্রিয়েট করব, যাতে মানুষ মনে করে বিনিয়োগ করে আমার এ দেশে টাকা আয় করার একটা সুযোগ আছে। কিন্তু আমরা সেদিকে চিন্তা না করে বারে বারে খুঁজছি আচ্ছা কে কাকে ধরবো। ইস্যুটা হচ্ছে যারা ট্যাক্স পেয়ার তাদেরকে ধরলে ভালো। ট্যাক্স পেয়ার কারা? যারা ফেয়ার থাকতে চায়। এবং তাদেরকে যদি আপনি ধরতে থাকেন তাহলে পৃথিবীতে এখনও অনেক দেশ আছে যারা বলবে তুমি আমার দেশে চলে আসো। এখনকার দিনে প্রচুর লোক যারা ফ্রিল্যান্সিং করে, এবং ফ্রিল্যান্সিং যারা করে তারা দেশে টাকা আনতে পারবে তখনই যখন দেখবে যে সরকার তাকে একটা সুযোগ দিচ্ছে। আপনি সিঙ্গাপুরে যান, যারা ফ্রিল্যান্সিং করে 5% ট্যাক্স দেয়, তার মানে সরকার বলছে তুমি আমার দেশে বসে ফ্রিল্যান্সিং করো। বাহামায় যান, সেখানে দেখবেন ফ্রিল্যান্সিং উপর ট্যাক্স 0। তারা বলছে যে তুমি ফ্রিল্যান্সিং করলে আমার দেশে এসে হোটেলে থাকো, ইন্টারনেট ফ্রি, এখানে বসে কাজ করো। জাপানের মতো দেশ নোমাড ভিসা চালু করছে ফ্রিল্যান্সারের জন্য। থাইল্যান্ড একই কাজ করছে। তার মানে প্রচুর দেশ জানে যে যারা ট্যাক্স পে করতে পারে এই সমস্ত লোক যদি এদেশে আসে, যদি টাকা ইনকাম করে, ইনকাম করার আরেকটা রাস্তা হচ্ছে খরচ করা। সে খরচ করবে, খরচ করলে ইকোনমি বড় হবে। সুতরাং অনেক দেশ সে চিন্তা করছে। আমাদের দেশে মাথায় হচ্ছে আমি সবাইকে একইভাবে রাখছি, গ্রুপগুলোকে আলাদা করছি না। আমার প্রচুর আর্কিটেক্ট বাংলাদেশে বসে পৃথিবীতে বিজনেস করতে পারে, কিন্তু আমি সেই চিন্তায় যাচ্ছি না। আমার মাথায় হচ্ছে এখানে ইনকাম করলে তোমাকে 30% ট্যাক্স দিতে হবে, কিন্তু সেই একই লোক যদি সিঙ্গাপুরে চলে যায় সে 5% ট্যাক্স। সুতরাং মাথায় রাখতে হবে যে আমি পলিসিটা এমনভাবে করব, শুধু দেশের চিন্তা করছি এভাবে না, একটা সার্বিক চিন্তা করে। আর ইকোনমি যদি বড় হয় ট্যাক্সের পেমেন্ট বাড়বে, এটাই সাধারণ নিয়ম। আমরা যেটা দেখতে পাচ্ছি অধিকাংশ সময় আমরা বলছি এবারে ট্যাক্স পাচ্ছি না, আরও লোককে বাড়াও, অথবা যে দিচ্ছে না বা যাকে ধরতে পারছি না তাকে ধরো, হুইচ ইজ ট্রু, দরকার আছে। কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাড় দেওয়ার লোকও আছে,
দেখে না দেখার ভান করার ব্যবস্থা আছে ট্যাক্স মানে কর কর যারা অ্যাডমিনিস্ট্রেট করে তাদের কাছে। সুতরাং সেগুলোকে ধরা উচিত। আরেকটা হচ্ছে মানুষ নেটে আসতে চায় না এই ভয়ে যে এখান থেকে বেরোবার রাস্তা আমার কাছে নাই। এটাও ইম্পর্টেন্ট যে আমি যদি ট্যাক্স ইনকাম না থাকে তাহলে আমি ট্যাক্স দেবো না। এই সুযোগগুলো যেন অবারিত থাকে, যাতে মনে হয় যে না আমি সরকারি হিসাবে মানুষকে চাপ দিচ্ছি না, বাট আমি তোমার ইনকামের একটা শেয়ার নিচ্ছি, কারণ তোমার ইনকামের সাথে আমার খরচ জড়িত। আমি যে ফ্যাসিলিটি তৈরি করি, রাস্তাঘাট যাই আমরা ব্যবহার করি, এগুলো সব ট্যাক্স পেয়ারের টাকায় হয়। আরেকটা জিনিস হচ্ছে খরচ করার সময় যেন আমরা দুর্নীতির আশ্রয় নেয় না। আমাদের দেশে যেটা বাড়তি ধারণা মানুষজন ট্যাক্স দিতে চায় না, সেটা হচ্ছে সরকারি খরচের স্বচ্ছতা নাই। তা মানুষ একটা কারণ। হ্যাঁ, এবং মানুষ মনে করে আমি ট্যাক্স দিলাম, আমি সুযোগ সুবিধা পাচ্ছি না, আমি কিছু পাচ্ছি না। সুতরাং যেটা বোঝা উচিত যে মানুষ ট্যাক্স দেয় কারণ সে সার্ভিস পায়, এবং এই সার্ভিসে তার কাছে সরাসরি আসে না, ইনডাইরেক্টলিও আসে। একটা শহর বাংলাদেশের মতো দেশে কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নাই। ঢাকাতে যাওয়া আছে, ঢাকার বাইরে পাবলিক ট্রান্সপোর্ট বলে কিছু নাই। তার মানে অন্য দেশে যেখানে আমি বলছি যে লন্ডনের মতো শহরে থাকলে আপনার নিজের গাড়ি কিনতে হয় না, বলেন আমি পাবলিক ট্রান্সপোর্ট ট্রাভেল করতে পারি, ঢাকায় আপনি পারছেন না। তার মানে আপনি আরেকটা কস্টিং বাড়াচ্ছেন প্রাইভেট হ্যান্ডে। তখন সে বলবে যে না আমি এত ট্যাক্স দেবো কেন, তুমি তো আমার জন্য কোনো আমার জন্য কোনো সুযোগ নেই। এটা খুব ইম্পর্টেন্ট প্রসেসে চিন্তা করা। আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে এই কর্মসংস্থানে একটা ধীরগতি। সরকার নতুন করে ভাবছে বন্ধ যেসব কলকারখানা আছে এগুলো খুলে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংক তো বলেছে অলরেডি যে একটা নতুন প্রণোদনা প্যাকেজও দেওয়া হবে ওই বন্ধ কলকারখানার জন্য। আসলে এই কলকারখানাগুলো খুলবে, সেই সাথে কর্মসংস্থানে কি আসলে যে ইতিবাচক ধারা বা কর্মসংস্থান বাড়ানোর জন্যই তো করা হচ্ছে, এটাতে আসলে কি ধরনের কাজ হবে বলে মনে হচ্ছে? দুইভাবে দেখাও, এটাকে আমি একটু সাবধানে কথা বলবো। এই কারণে যে যদি কোনো কারখানা বন্ধ হয়, দুটো কারণ হতে পারে। একটা হতে পারে এই সব ডামাডোলে মালিক দেশ ছেড়ে পালিয়ে গেছে, তার কারখানা আপনি সহজে খুলতে পারবেন না। আরেকটা হচ্ছে এগুলো ন্যাচারালি লস করছিল, কারণ দেশের পৃথিবীতে প্রোডাকশন সিস্টেম বদলে গেছে, প্রোডাক্টস ডিমান্ড বদলে গেছে। সুতরাং সেভাবে চিন্তা করলে সকল বন্ধ কারখানা আপনি খুলতে পারবেন। তবে কি করতে হবে সেটা হচ্ছে যেটা বন্ধ হয়ে গেছে এখানে নতুন ইন্ডাস্ট্রি আনেন, আপনি তাকেই খুলতে হবে কেন, এটা ইম্পর্টেন্ট বোঝা। দ্বিতীয় যে জিনিসটা কর্মসংস্থান নিয়ে আমরা যেটা কথা বলি, স্বাভাবিকভাবে যেটা ভুল হয় সেটা হচ্ছে আমরা মনে করি বহু লোক কাজ পায় না। ট্রু, কিন্তু এটা গরিবদের মধ্যে না। গরিব মানুষ কাজ না করে থাকতে পারবে না, কারণ তার জীবন চলবে না। যেটা কাজ পায় না তারা হচ্ছে যারা শিক্ষিত বেকার। এই গ্রুপ তো কলকারখানায় এই জায়গায় যাবে না। সুতরাং এদের জন্য চাকরির ব্যবস্থা কিন্তু ভিন্ন, এবং এই চিন্তাটা আমরা এখনো আলাদাভাবে করছি না। আমরা মনে করছি যে এটা করলে মনে হয় শিক্ষিত বেকারও কাজে যাবে। আনসার হচ্ছে শিক্ষিত বেকার ওই কাজে যাবে না। আমাদের মূল প্রবলেম যদি জেনজির আন্দোলন দেখেন, সেটা হচ্ছে শিক্ষিত লোক চাকরি পাচ্ছে না। এটাকে চিন্তা করে পরিবর্তন আনা উচিত। মানে আপনি কি বলতে যাচ্ছেন যে দক্ষ জনশক্তি তৈরির যে বিষয়টা আমাদের আসলে এক্স্যাক্টলি সেদিকেই হাঁটতে হবে? না, সেটা না। আমার চাহিদা, যেমন ধরেন আমি এক্সাম্পল দিয়েছি বোঝার জন্য। আমাদের দেশে 51% সার্ভিস সেক্টর। জাপানে যদি যান অথবা চায়নাতে যান 70% সার্ভিস সেক্টরে শিক্ষিত জনগণ যায়। তাহলে সার্ভিস সেক্টরে গ্রোথটাকে নিয়ে আমরা আলাদাভাবে চিন্তা করছি না। আমরা যে চিন্তা করছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি চালু করলেই, ইন্ডাস্ট্রি চালু করে দেখেন খুব বেশি শিক্ষিত লোকের চাকরি হবে না। সুতরাং এটাও তো চিন্তা করা উচিত। আমরা কেন যেন সব সহজ, যেটা আজকে থেকে 20 বছর আগে চিন্তা করছিলাম, আমরা এখনো সেভাবেই চিন্তা করছি। বেসরকারি খাতকে আসলে আরো কিভাবে সক্রিয় করা যায়? বিনিয়োগ বাড়াইতে হবে তাদেরকে। বিনিয়োগের ক্ষেত্রে বলতে হবে তুমি নির্ভরযোগ্য বিনিয়োগের দেশে। সে বিনিয়োগ করে যেন বলেন, আফসোস করে না যে আমি কেন আমার টাকা এখানে দিলাম। এটা ইম্পর্টেন্ট বোঝা যে আমি বিনিয়োগ করলাম, কিন্তু হঠাৎ করে আপনি যেটা বললেন যে আমি রুল বদলাই ফেলছি মাঝপথে রুল বদলানোর পদ্ধতি বন্ধ করতে হবে। এবং এটা সরকার তখনই আনবে যখন বাজেটে আমার মতে এই বছর কোনো ট্যাক্স দেবে না, ট্যাক্স দেবে আগামী বছর থেকে। তাহলে কি হবে, বিনিয়োগকারীরা বুঝবে যে আগামী বছরে এই জায়গায় ট্যাক্স বাড়বে, আমি এখন বিনিয়োগ করে উৎপাদনে যেতে পারি। সো প্রসেসটাকে আমরা যেটা মনে করি যে এবছরই ট্যাক্স বাড়াতে হবে, এই বছর আপনি জুনের 1 তারিখে বা 11 তারিখে বাজেট দেবে, আপনি জুনের 11 তারিখে যদি ট্যাক্স বাড়িয়ে দেন, বিনিয়োগকারীর কিছু করার নেই। এটা হচ্ছে ব্যবসায়ীদের সুবিধা। যে আমরা একদমই শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আসলে জানতে চাই যে এই সরকারের সামনে প্রধান চ্যালেঞ্জগুলোকে একটু ছোট করে যদি বলেন। মূল্যস্ফীতির চ্যালেঞ্জটা থেকে যাবে, এটা একটা মেজর চ্যালেঞ্জ। ডিসরাপশন ইন ফুড সাপ্লাই আসছে, কারণ আমার কাছে মনে হচ্ছে গ্লোবালি কস্টিং যখন বাড়বে
এটা একটা মেজর। সুতরাং আমাদের এবারেও দেখেন আজকে নিউজ সেটা হচ্ছে আমরা অনেকগুলো হাওর অঞ্চলে ধান ফসল নষ্ট হয়েছে। ফসল নষ্ট হওয়া মানে হচ্ছে হাওর অঞ্চলে এরা এক ফসলের জমি, এক ফসলের একটা ফসল নষ্ট হয়ে গেছে। এই পরিমাণ লোককে বিভিন্ন প্রণোদনের আওতায় আনতে হবে এবং সেটা চিন্তা করা উচিত, সাবধানে চিন্তা করে আগানো উচিত। এগুলোই মেজর চ্যালেঞ্জ, এগুলো আমরা নতুন করে বলবো না, আমাদের প্রচলিত চ্যালেঞ্জগুলোই থাকবে। মানে এত সব সংকটের মধ্যে মূল্যস্ফীতি, কর্মসংস্থান এগুলো সরকারকে আসলে সুপরিকল্পনা নিয়ে এগোতে হবে, তাহলেই সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল বিজনেস টাইমসের আজকের আয়োজনে। আমাদের সঙ্গে আলোচনায় ছিলেন বিআইডিএস এর মহাপরিচালক ডক্টর এ কে এনামুল হক। ধন্যবাদ সবাইকে।